আজ জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কলঙ্কিত দিন। ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। 15 আগস্ট হত্যাকাণ্ডে জাসদের দায় দেখছেন শেখ সেলিম, নাকচ করলেন হাসানুল হক ইনু। কৃষি শিল্পায়নে স্বনির্ভর করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু, দেশ পরিচালিত হচ্ছে তার পরিকল্পনা অনুযায়ী। করোনায় বেড়েছে হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা সংকট। মৃতদের 80% দেহেই বেড়েছে জটিল রোগ। হাইতিতে 7.2 মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে 304, আহত 1800 জন, জরুরি অবস্থা জারি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তের সংবাদে আপনাদের সঙ্গে আছে নুজাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আজ জাতীয় শোক দিবস। 15 আগস্ট বাংলার ইতিহাসে কলঙ্কিত দিন। দেশি বিদেশি ষড়যন্ত্রে 1975 সালের এই দিনে সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাঙালির অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবকে রাতের অন্ধকারে হত্যা করে ঘাতকেরা। নিরাপত্তার ঘেরাটোপে ছিল না ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি। বঙ্গবন্ধুর বিশ্বাস, নিজের দেশের মানুষ তার কোনো ক্ষতি করবে না। রাষ্ট্রপতি হয়েও তাই বঙ্গভবনে না উঠে সাধারণ মধ্যবিত্তের মতো সপরিবারে থাকতেন এখানেই। সে উদারতাই হলো কাল। 75-এর 15 আগস্ট ভোর রাতে আচমকা বৃষ্টির মতো গুলি। ঘুম ভাঙা চোখে নিচে নেমে আসেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। ক্যাপ্টেন বজলুল হুদার গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। এরপর সঙ্গীদের নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েন ল্যান্সার মহিউদ্দিন। দোতলায় ওঠা সিঁড়িতে সাহসের প্রতিমূর্তি হয়ে সামনে দাঁড়ান শেখ মুজিব। অবিচল বঙ্গবন্ধুকে দেখে ভড়কে যান মহিউদ্দিন। তখন স্টেন গান থেকে গুলি ছোড়ে বজলুল হুদা ও নূর চৌধুরী। ঝরে পড়ে বাংলার 55 বছরের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। ঠিক এই জায়গায় আমি বঙ্গবন্ধুর মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। যখন আমি সিঁড়ি দিয়ে আসি, তেনার গায়ে রক্ত, সিঁড়ির একেবারে দিক দিয়ে নেমে নেমে লাস্ট সোপানে গিয়ে রক্তের ধারা পড়া। তখন ভোর 5:40, সিঁড়িতেই লুটিয়ে পড়েন বঙ্গবন্ধু। ঘাতকদের মিশন তখনও শেষ হয়নি। আজিজ পাশা আর মুসলিউদ্দিন শোবার ঘরে গিয়ে হত্যা করে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ জামাল, সদ্য বিবাহিতা রোজি জামাল, সুলতানা কামাল ও বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে। আর শিশু রাসেলকে খুনিরা বসিয়ে রেখেছিল গেটের পাশে পাহারাদারের চৌকিতে। রাসেল মায়ের কাছে যেতে চাইলে দোতলায় নিয়ে গুলি করে হত্যা করা হয় বঙ্গবন্ধুর শিশুপুত্রকে। রাসেলকে নিয়ে নিচে নেমে এসছে। রাসেল আমাকে দেখে, ও যে গান পয়েন্টে ছিল ঠিক ভুলে যে আমাকে সে জড়াই ধরছে, ধরে বলে, ভাই আমাকে মারবে না তো? কান্নাকাটি করছিল যে আমি মায়ের কাছে যাব। সেদিন দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। মানুষের মৃত্যুর সময় দোয়া কালাম পড়ানো হয়, বা তাদের প্রিয়জন চলে গেলে তাদের মুখ দেখানো হয়, কবরে দেওয়ার সময় তাদের শেষ দেখা। এটা আমাদের ধর্মে, এটা আমাদের সবকিছু রীতি, কিন্তু আমরা তো সেই সুযোগ থেকে বঞ্চিত। জাতীয় শোক দিবসে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর 5:30টায় তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে প্রায় 40 মিনিট অবস্থান করেন শেখ হাসিনা। এরপর সকাল 6:15 তিনি বনানী কবরস্থানে যান। সেখানে তিনি 15 আগস্টে নিহত অন্য শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও মোনাজাত করেন। পরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর উন্মুক্ত করা হয় সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। এদিকে 15 আগস্ট উপলক্ষে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। এছাড়া উত্তোলন করা হয় কালো পতাকা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অর্ধনমিত করা হয় পতাকা। ধানমন্ডি 32 নম্বরে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাদাত স্বপন। সেখানে শ্রদ্ধা নিবেদনের খবর জানবো তার কাছ থেকে। স্বপন, কারা কারা সেখানে এখন ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, আর
সকাল থেকে আর কোনো নেতা এসেছেন কিনা সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর আসা উপলক্ষে এই ধানমন্ডির 32 নম্বরের আশেপাশের যে সড়কগুলো ছিল সেই সড়কগুলো গভীর রাত থেকে বন্ধ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসেন 5:30 ঠিক 5:30 এসে তিনি প্রথমে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার শ্রদ্ধা নিবেদনের পর তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন, বঙ্গবন্ধু জাদুঘরে কিছুক্ষণ অবস্থান করে তারপর তিনি প্রায় আধা ঘন্টা পরে বনানী কবরস্থানের উদ্দেশ্যে রওনা হন, যেখানে বঙ্গবন্ধু পরিবারের বঙ্গবন্ধু ছাড়া বাকি যারা সেদিন প্রাণ হারিয়েছিলেন ঘাতকদের বুলেটে সেই সদস্যরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রধানমন্ত্রী সেখানে বেগম ফজিলাতুন্নেসা মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত সবাই সেখানে চিরনিদ্রায় শায়িত আছে। তো এখন প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসেন। ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে আওয়ামী লীগ 7টায় ফুল দেওয়ার কথা থাকলেও তারা 10 মিনিট আগে এখানে ফুল দেওয়ার কর্মসূচিটি শেষ করেন এবং এরপর তারা বনানীর উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এর আগে ওবায়দুল কাদের গণমাধ্যমের সাথে কথা বলেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আজকে নতুন একটি কথা বলেছেন যে 1975 সালের 15ই আগস্ট যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, অর্থাৎ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যে খুন করা হয়েছিল, সেই হত্যাকাণ্ড প্রতিরোধ করতে না পারার জন্য সে সময় যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তাদের কার কি ভূমিকা ছিল সেই বিষয়গুলি তুলে ধরে জাতির সামনে উপস্থাপন করা উচিত বলে তিনি জানিয়েছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে কমিশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ বঙ্গবন্ধুর যে খুনিদের বিচার হয়েছে এর নেপথ্যে যারা ভূমিকা রেখেছেন তাদের বিষয়টি উন্মোচন করার জন্য যে কমিশনের দাবি দীর্ঘদিন যাবত আছে, সে বিষয়ে আইনমন্ত্রী কয়েকদিন আগে যেটি বলেছেন যে করোনা সংক্রমণের পরপর তারা এই কমিশনের কাজে উদ্যোগটি নেবেন, সে বিষয়ে ওবায়দুল কাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি সেখানে স্পষ্ট করে কিছু বলেননি, তবে তিনি মাথা দুলিয়েছেন এবং তিনি আকারে বুঝিয়েছেন যে তিনি বিষয়টি জানেন এবং এই বিষয়টি অগ্রগতি আছে। তবে তিনি বলেছেন যে কমিশন গঠনের মাধ্যমে যারা নেপথ্যে ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু হত্যার দেশি বিদেশি যেসব ষড়যন্ত্রকারীরা ছিল তাদের সবারই ভূমিকা, সে সময়ের ভূমিকা ইতিহাসের স্বার্থে এবং ভবিষ্যতের স্বার্থে সংরক্ষণ করা হবে এবং জাতির সামনে তুলে ধরা হবে, এই বিষয়টি তিনি বলেছেন। এরপরে কিন্তু ওবায়দুল কাদের এখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে চলে যান বনানী কবরস্থানের দিকে। তবে তাদের চলে যাওয়ার পর এখন আশেপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরের বাড়ির দিকে কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে কালো পোশাকে কালো বেশ ধারণ করে তারা এখানে দলে দলে লোক আসছেন এবং ইতিমধ্যেই কিন্তু বঙ্গবন্ধুর ভবনের সামনে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতিটি আছে সেই প্রতিকৃতির সামনে যে বেদি, সেই বেদি কিন্তু ফুলে ফুলে ছেয়ে গেছে এবং এই যে মানুষের স্রোত, এই স্রোতধারা কিন্তু আরো অনেক সময় যাবৎ চলতে থাকবে। শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনই নয়, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কিন্তু এখানে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এই ছিল আমার কাছে জাতীয় শোক দিবসে ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বর থেকে শ্রদ্ধা নিবেদনের এ পর্যায়ের শেষ খবর। ধানমন্ডির 32 নম্বর থেকে শ্রদ্ধা নিবেদনের খবর জানাচ্ছিলেন শাহাদাত স্বপন। 46 বছর আগের এই দিনে ধানমন্ডির 32 নম্বরে হানা দিয়ে একদলে বিপদগামী সেনা সদস্য হত্যা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে হত্যা করা হয় বঙ্গবন্ধুর স্ত্রী, 3 ছেলে, 2 পুত্রবধূ সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে। বাংলাদেশের ইতিহাসে সূচনা হয় একটি কালো অধ্যায়। 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ড এবং তার পরবর্তী ঘটনার আদ্যোপান্ত জানাচ্ছেন অনিমেষ কর। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। 1975 সালের 15ই আগস্ট সকাল 8:30টার দিকে রেডিওতে বঙ্গবন্ধুর মৃত্যুর খবর জানানো হয়। একই সঙ্গে সারা দেশে জারি হয় কারফিউ। এমন নৃশংস হত্যাকাণ্ড রাজধানীর কাউকে টের পেতেই দেয়নি ষড়যন্ত্রকারীরা। জানাজানি হওয়ার পর চাপা উত্তেজনায় ফুঁসছিল সারা দেশ, কিন্তু ভয়ে কেউ মুখ খোলেনি। সেদিন ছিল শুক্রবার। সে সময় সেনাবাহিনীতে শনি ও রবিবার রাতে মহড়া হতো, তাই শুক্রবার রাতে ট্যাঙ্ক চলাচলে কেউ সন্দেহ করেনি।
আর্মার্ড ও আর্টিলারি দুটি বিভাগের অন্তত 100 সেনা সদস্য বেরিয়ে আসে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আর্মার্ড অর্থাৎ ট্যাঙ্কে নেতৃত্ব দিয়েছিলেন মেজর ফারুক, আর্টিলারি নেতৃত্বে ছিলেন মেজর রশিদ। তাদের কমান্ডে ফজরের নামাজের সময় ভোর 5টা থেকে সোয়া 5টার দিকে ক্যান্টনমেন্ট থেকে বের হয় বাহিনী। কিছু দূর এগোনোর পর বাহিনীটি 3 ভাগে বিভক্ত হয়ে যায়। একটি গ্রুপ রওনা হয় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে, আর দুটির একটি রওনা হয় মিন্টু রোডে আব্দুর রব সেনিয়াবাতের বাসার দিকে, এবং আরেকটি গ্রুপ যায় ধানমন্ডি 13/1-এ শেখ ফজলুল হক মনির বাসায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 14ই আগস্ট বঙ্গবন্ধুর বাড়ির নিরাপত্তা কর্মীদের বদল করা হয়। সেই বাড়িতে একতলা সিঁড়িতে ঘাতকরা হত্যা করে তৎকালীন রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হত্যা করে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবকেও। বঙ্গবন্ধুর 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, 2 পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসির ও এক নিরাপত্তা রক্ষী সহ সেদিন প্রাণ হারান 9 জন। বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। একই সময় ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ধানমন্ডির বাসায় হামলা চালায়। সেখানে মারা যান মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মনি। আব্দুর রব সেনিয়াবাত সে সময় মিন্টু রোডের মন্ত্রীপাড়ায় থাকতেন। সেখানে ঘাতকরা হত্যা করে বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও তৎকালীন কৃষিমন্ত্রী সেনিয়াবাত ও তার ছেলে মেয়ে সহ 6 জনকে। বঙ্গবন্ধুর বাসায় হামলার খবর পেয়ে তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল ধানমন্ডিতে ছুটে যান। তাকেও প্রাণ দিতে হয় ঘাতকের গুলিতে। সেদিন বেলা 11টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন খন্দকার মোস্তাক। গঠন করা হয় মন্ত্রিসভা। এভাবেই জাতির পিতাকে হত্যা করে রাষ্ট্রের ক্ষমতা দখল করে খুনিরা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের শাস্তি না দিয়ে নানা সময় পুরস্কৃত করা হয়েছে। 1976 সালের 8ই জুন অভিযুক্ত হত্যাকারীদের 12 জনকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়। এমনকি হত্যার বিচার ঠেকাতে জারি হয় ইনডেমনিটি অধ্যাদেশ। বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল করিম সেলিম বলছেন 15ই আগস্টের হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না জাসদ। কর্নেল তাহের, হাসানুল হক ইনু সহ দলটির নেতা রাজনৈতিক ষড়যন্ত্রের প্ল্যাটফর্ম তৈরি করেছিল বলেও দাবি তার। তবে এই অভিযোগ নাকচ করে ইনু বলছেন আওয়ামী লীগে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজনরাই এতে জড়িত। নৃশংস এক হত্যাকাণ্ডে স্বজন হারানোর বেদনা বয়ে চলছেন 46 বছর ধরে। 75-এর 15ই আগস্ট চোখের সামনে খুন হতে দেখেছেন বড় ভাই শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে। শেখ ফজলুল করিম সেলিম সে ঘটনায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতায় কাঠগড়ায় তুলেছেন তৎকালীন আওয়ামী লীগ ও বাকশাল নেতৃত্বকে। বঙ্গবন্ধুর মরার পর সেই আওয়ামী লীগ কোথায় গেছিল, মানে সেই বাকশাল কোথায় গেছিল? বঙ্গবন্ধুর আজ 3 দিন পর্যন্ত, সে 2 দিন পর্যন্ত সিঁড়ির উপর পড়ে রাখল। সেই বিপ্লবী যারা, যে বঙ্গবন্ধু যেখানে আমরা আসি সেখানে স্লোগান দিয়ে বিপ্লবী স্লোগান দিল, যারা বঙ্গবন্ধুকে বরণ করে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা রাত মানে উৎসব করলো, ওই বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তো তারা কেউ আগুয়ে আসলো না। এই হত্যাকাণ্ডে কি শুধু সেনা সদস্যরাই জড়িত? এ প্রশ্নে বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ সেলিমের মত, হত্যার রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। যে 15ই আগস্টের আগে যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র করছে, বঙ্গবন্ধুর হত্যার পর তারা একদিন বৈজ্ঞানিক সমাজতন্ত্র নাম করছে। বঙ্গবন্ধু যিনি মারছে সেটা কর্নেল আপনার তাহের রেডিও স্টেশনে সকালে গেছে, ইনু রেডিও স্টেশনে গেছে। সিরাজুল আলম খানের কই এখন বৈজ্ঞানিক সমাজতন্ত্র? সিরাজুল আলম খানের নাম শুনছে না? এরা ওই ষড়যন্ত্রে একটা পার্ট তৈরি করছে বলে ও এন্টি লিবারেশন ফোর্সটা এদের সাথে মার্চ করে এই ঘটনাটা ঘটাইছিল। তবে এ অভিযোগ মানতে রাজি নন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তার মতে রাজনৈতিক বিরোধিতা আর ষড়যন্ত্র দুটি ভিন্ন বিষয়। জামায়াত এবং বিএনপির কথা সুরে আওয়ামী লীগের কিছু বিভ্রান্ত নেতারাও জাসদ সহ কতিপয় দলের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করে। 72-75-এ জাসদ সহ যারা রাজনৈতিক বিরোধিতা করেছে বঙ্গবন্ধু সরকারের, তারা নয়, প্রশাসন, রাষ্ট্র এবং আওয়ামী লীগের অভ্যন্তরে বঙ্গবন্ধুর আপনজনরাই
বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং হত্যার পরে যে মন্ত্রিসভা হয়েছে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ শীর্ষ নেতারা সেই মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছে। বাঙালির স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুকে একাধিকবার হত্যার চেষ্টা করেছে পাকিস্তানি জান্তা। তবে বাংলাদেশের স্বাধীনতার স্থপতিকে প্রাণ দিতে হয়েছে নিজ হাতে গড়া সেনাবাহিনীর বিপদগামীদের হাতে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ঠেকাতে না পারার দায় কার? সে সময় রাজনৈতিক নেতৃত্ব, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও সেনা প্রধানের ভূমিকাই বা কি ছিল? সেসব প্রশ্নের সুরাহা চাইলেন গবেষকরা। বলছেন, হত্যাকাণ্ডের আগে পরে দায়িত্বপ্রাপ্তদের ভূমিকার পূর্ণাঙ্গ চিত্র জাতির সামনে তুলে ধরতে হবে। 75-এর 15 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ধারিত কর্মসূচি। রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিতে প্রস্তুত ছিল ক্যাম্পাস। তবে সবকিছু তছনছ হয়ে যায় গভীর রাতে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসা খুনি চক্রের 3 দলের বর্বরচিত হত্যা অভিযানে। হত্যা করা হয় জাতির পিতাকে। রেহাই পাননি ফজিলাতুন্নেসা মুজিব, শিশু শেখ রাসেল থেকে শুরু করে পরিবারের কেউই। প্রচণ্ড এ নারকীয়তায় হতবিহ্বল, স্তব্ধ হয় গোটা দেশ। প্রশ্ন, রাষ্ট্রপতিকে রক্ষা করতে না পারার দায় তাহলে কার? বাংলাদেশের রাষ্ট্রপতি নিহত হয়েছেন সপরিবার। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তাদের নির্দেশেই তো বিভিন্ন বাহিনী চলবে। তারা কোথায় ছিলেন? তারা কি কোনো উদ্যোগ নিয়েছিলেন? আমার জানা মতে 23 আগস্টের আগে কেউ গ্রেপ্তার হন নাই। তাহলে 15 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত তারা কে কোথায় কি করেছেন, কি উদ্যোগ নিয়েছেন? প্রথম ব্যর্থতা গোয়েন্দা ব্যর্থতা, দ্বিতীয় ব্যর্থতা সেনা প্রধানের। শফিউল্লাহ, তিনি যত কথাই বলুন না কেন, আমার ইতিহাস বলছে তিনি কিছুই করতে পারেননি, রক্ষী বাহিনী কিছুই করেনি। যারা সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে রক্ষার জন্য দায়বদ্ধ ছিলেন, ইতিহাসের স্বার্থেই তাদের সে সময়ের ভূমিকা জাতির সামনে তুলে ধরার তাগিদও দিচ্ছেন গবেষকেরা। তোমরা কি করেছ? এই প্রশ্নগুলো তো আসবে। তোমরা কেন প্রতিরোধ করলে না? ওরা তো 300-400 এই 2টা ইউনিটের সৈন্য, তাও তো সবাই আসে নাই, ছোট একটা গ্রুপ আসছে। ঢাকা শহরে না হয় কামান ছিল, ট্যাঙ্ক ছিল, সেই ট্যাঙ্কে গোলা ছিল না। অন্যান্য ডিস্ট্রিক্টে তো ট্যাঙ্ক কামান ছিল না। 71-এ বাংলাদেশের জন্মের ফলে আত্মশ্লাঘায় আঘাত লেগেছিল নিক্সন, কিসিঞ্জারের, জুলফিকার আলী ভুট্টোর, চীনের নেতৃত্বে। 3টি দেশের যোগসূত্র আছে কিনা তা আমার তদন্ত করে দেখতে হবে। গবেষকরা বলছেন, সে সময়ের দায়িত্বপ্রাপ্তদের হত্যা পরবর্তী নিষ্ক্রিয়তার বিষয়টিও খতিয়ে দেখে বিস্তারিত তুলে ধরা উচিত। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু হত্যায় পরোক্ষে থাকা ষড়যন্ত্রের দেশ বিদেশের ব্যক্তি, সংস্থা ও সরকারের সংশ্লিষ্টতা এখনই খতিয়ে দেখতে হবে, নইলে অনেক জরুরি তথ্য হারানোর শঙ্কা গবেষকদের। এই প্রশ্নের প্রত্যাশিত কমিশন না হওয়ায়ও জানিয়েছেন হতাশা। বলছেন, বিকল্প হিসেবে নানা সংস্থায় থাকা তথ্য উন্মুক্ত করা যেতে পারে, তাতে ব্যক্তি পর্যায়ে হতে পারে গবেষণা। সপরিবারে জাতির পিতা হত্যায় সরাসরি জড়িত খুনিদের বিচার হয়েছে, তবে পলাতক থাকায় সব দণ্ডিতদের রায় এখনো কার্যকর করা যায়নি। এছাড়া এর নেপথ্যে যে সুগভীর ষড়যন্ত্র, তাতে নাম এসেছে দেশি বিদেশি ব্যক্তি, সরকার ও গোয়েন্দা সংস্থার। বঙ্গবন্ধু হত্যায় সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর। বর্বরে হত্যাকাণ্ডের পর তাৎক্ষণিকভাবে সেই খুনি সরকারকে উপহার সামগ্রী পাঠিয়ে জানিয়ে দিলেন একাত্মতা। গুটি কয়েক দেশের সরকারেও ছিল একই আবহ। তবে সেই সব ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের সক্রিয় সহযোগিতার পূর্ণাঙ্গ চিত্র এখনো আড়ালে আছে। জাতির পিতা হত্যার 21 বছর পর তার কন্যার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। বাতিল হয় ইন্ডেমনিটি অধ্যাদেশ, শুরু হয় বঙ্গবন্ধু হত্যার বিচার। এরপর প্রত্যাশা ছিল 15 আগস্টের পূর্বাপর ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে গঠন করা হবে কমিশন, তবে তা আজও সুদূর পরাহত। কমিশন হয়নি, এটা বাস্তব সত্য। ইতিহাস তো নগ্ন সত্যের কথা বলে। কেন হয়নি সেটা ইতিহাসকে অনুসন্ধান করতে হবে। কেন উত্তর দিতে গিয়ে আমি বলবো সরকার আগ্রহী হয়নি। কেন আগ্রহ হয়নি
সেটার উত্তর সরকারকেই দিতে হবে। দাবি উঠেছে নানা সংস্থার কাছে থাকা তথ্য উপাত্ত গবেষকদের জন্য উন্মুক্ত করার, তাতে ব্যক্তি পর্যায়ে হলেও বঙ্গবন্ধু হত্যা চক্রান্তের অনুসন্ধানে গবেষণা হতে পারে। প্যান্ডোরার বাক্স কেউ খুলতে চায় না। এটা নিয়ে আসলে খুব ভালো গবেষণা হতে পারে, অনুসন্ধান হতে পারে। আমি মনে করি এগুলো ব্যক্তি পর্যায়ে হবে আলটিমেটলি। মাথা যদি একটা ধান্দা থাকে আমি একে সেভ করবো আর ওকে ধরবো, তাহলে কোনোদিনও নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ গবেষণাও হবে না। সামরিক গোয়েন্দা সংস্থা, NSI, পুলিশ, এদের যে গোয়েন্দা রিপোর্টগুলি এগুলো উন্মুক্ত করে আমাকে দেখ, আমি লিখবো। 46 বছর পরও উদ্যোগ না নেয় অনেক তথ্য হারিয়ে যাওয়ারই শঙ্কা থেকে যাবে। তাই এ প্রশ্নে দ্রুত পদক্ষেপের বিকল্প দেখছেন না গবেষকরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার। শৈশব কৈশোরের অনেকটা সময় তার কেটেছে এই গ্রামে। হত্যার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সমাহিত করা হয় তুচ্ছ ও দায়সারাভাবে। 1975 সালে 16 আগস্ট টুঙ্গিপাড়ায় তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নিতে চাইলেও পারেনি গ্রামবাসী। 1975 সালের 16 আগস্ট দুপুরে বঙ্গবন্ধুর মরদেহ পৌঁছায় টুঙ্গিপাড়ায়। কড়া নিরাপত্তার মধ্যে হেলিকপ্টার থেকে কফিন নামিয়ে 570 সাবান দিয়ে গোসল করানো হয়। কাফনে পরানো হয় রেড ক্রিসেন্ট হাসপাতালের রোগীদের ব্যবহৃত কাপড়। হাজারো মানুষ ছুটে আসেন প্রিয় নেতার মুখটি একবার দেখার জন্য, কিন্তু কাউকে কাছে যেতে দেননি সেনা সদস্যরা। এমনকি শেখ পরিবারের লোকজনকেও সেদিন থাকতে হয়েছিল আত্মগোপনে। গোসল দিতে দেবে না, তারপর ওই জায়গায় পুকুর ছিল, সেই পুকুরি পানি এনে গোসল দিয়ে হাসপাতালের 570 সাবান আর ওই হাসপাতালের লাশ মধ্যে যে সাদা কেউ তাই দিয়ে তার ডাউন করা হয়েছে। এইরকম মেশিন গান ফিট করার লোক আসতে পারে নাই। যে কজন আগলে চোটে আইসল তারা আনা হয়েছিল থানা রোহিঙ্গিয়া, এই হাসপাতালের লোকে আনছিল। আচ্ছা দিদিন বললো ওইসব দাঁড়ায় রয়েছে, আরো লোক দাঁড়ায় রয়েছে, ওটি দেখতে কফিন বক্স সাথে নিয়ে দাঁড়ায় রয়েছে, কিন্তু ভিতরে কি আছে দেখতে পারে নাই। জানাজা শেষে পিতা শেখ লুৎফর রহমান ও মাতা শেখ সায়রা খাতুনের কবরের পাশে সমাহিত করা হয় বঙ্গবন্ধুকে। এতে অংশ নেন মাত্র 30 থেকে 35 জন। সেনা ও পুলিশ হেফাজতে তড়িঘড়ি করে দাফন করা হয় বঙ্গবন্ধুকে। সেদিনের কথা বলতে গিয়ে অনেকেই আপ্লুত হয়ে পড়েন প্রিয় নেতার জন্য। যখন খোলে তখন সাদা একটা কাপড় দিয়ে আর কি ঢাকা, তখন কাপড় দিয়ে আমি জাগালাম, জাগার পরে দেয় যে বঙ্গবন্ধুর লাশ একেবারে ডাইন সাইডের কাজ, চশমা ভেঙে রয়েছে, দেখার মতো না, আর এই সমস্ত বুকি ঝাঁদরা ঝাঁদরা হয়ে গেছে গুলির চোটে। ছোটবেলা থেকে বাবা মা আদর করে বঙ্গবন্ধুকে খোকা বলে ডাকতেন। সেই খোকাই হয়ে ওঠেন বাঙালি জাতির গর্বের এক ইতিহাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জাতীয় শোক দিবসের আয়োজনে আরও জানাতে এবার গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, কি কি আয়োজন আছে সকাল থেকে? গত কয়েকদিন ধরে তো আসলে প্রস্তুতি চলেছে, এই মুহূর্তে কি চলছে জানাবেন? আজ দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, গোপালগঞ্জের সকাল 7টায় দলীয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের শহীদ সদস্যদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এই মাল্যদান কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন সাহেব এবং মাহবুব আলী খান সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়েছে। এই সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিল। এছাড়া গোপালগঞ্জের প্রতিটি আওয়ামী লীগ কার্যালয়ে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। জাতীয় পতাকা, কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল 10টায় যে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। ফাতিহা পাঠ, মোনাজাত এবং মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডগুলিতেও কাঙ্গালি ভোজের আয়োজন আছে। গোপালগঞ্জের পুরো দিনটাই বঙ্গবন্ধুর ভাষণ চালানো হচ্ছে। বঙ্গবন্ধুর ভাষণ চালিয়ে বঙ্গবন্ধু প্রেমীদের হৃদয়ের স্পন্দন জাগানোর চেষ্টা করা হচ্ছে। এখানে শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কালো পতাকা টানানো হয়েছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। বিভিন্ন অফিস আদালতে বঙ্গবন্ধুর 15ই আগস্ট শহীদদের স্মরণে ব্যানার ফেস্টুন লাগিয়ে এক শোকাবহ পরিবেশের
সৃষ্টি করা হয়েছে। এই ছিল আপাতত আমার কাছে গোপালগঞ্জের সর্বশেষ অবস্থা। প্রসন্ন কুমার মন্ডল জানাচ্ছিলেন গোপালগঞ্জ থেকে আয়োজনের খবর। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে বঙ্গবন্ধু ঠিক করেছিলেন দারিদ্র্য বিমোচনই হবে অর্থনৈতিক উন্নয়নের মূল দর্শন। সেই সাথে কৃষি আর শিল্পায়নের মাধ্যমে দেশকে স্বনির্ভর করতে চেয়েছিলেন জাতির পিতা। অর্থনীতিতে বাংলাদেশের আজকের যে সুদৃঢ় অবস্থান তার ভিত্তি তৈরি করেন বঙ্গবন্ধুই। কিন্তু ৭৫-এর নির্মম হত্যাকাণ্ড থামিয়ে দেয় জাতির পিতার স্বপ্নযাত্রাকে। স্বাধীন দেশে ফিরে ১৯৭২ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পুরো দেশ তখন যুদ্ধবিধ্বস্ত, সাথে ৭ কোটি মানুষের ভরণ পোষণের কঠিন দায়িত্ব। ছিল না পর্যাপ্ত খাদ্যের মজুদ, শিল্প বাণিজ্যের প্রয়োজনীয় অবকাঠামো নেই, কলকারখানার উৎপাদন নেমেছিল শূন্যের কোটায়। বিদেশি পর্যবেক্ষকরা যখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে, তখনই ঘুরে দাঁড়ানোর এক দুঃসাহসিক পরিকল্পনা নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের মতে একজন সমাজতন্ত্রী না হয়ে প্রয়োগবাদী সাহসী অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছিলেন বঙ্গবন্ধু। মানুষে নারীতে পুরুষে, গ্রামে শহরে, যুবা বৃদ্ধ, পুরুষ নারীতে কোনো ভেদাভেদ থাকবে না, এটা তার ছোটবেলা থেকে শিক্ষা। কোনোদিনও এই কথা ভুলেন নাই যে মানুষ মানুষের জন্য, দেশটা মানুষের জন্য, এবং বাংলাদেশের দাবিদার কিষাণী শ্রমজীবী মানুষ। বঙ্গবন্ধুর শাসনামল শুরু হয়েছিল দেশের ঋণাত্মক প্রবৃদ্ধি দিয়ে। ১৯৭৩ সালে তা দাঁড়ায় ৩.৩৩%, অর্থাৎ মোট প্রবৃদ্ধি হয়েছিল ১৭%-এরও বেশি। পরের বছরই ৯.৫% প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন, বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনা করছে বর্তমান সরকার। তিনি সকলের জন্য খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা নিশ্চিত করতে চেয়েছেন। যে কথাটি আমরা আমাদের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা, আমাদের আজকে যে ৪১-এর যে রূপকল্প বা প্রেক্ষিত পরিকল্পনা, সেখানে এই কথাই আমরা ফুটিয়ে তুলেছি। ১৯৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর অর্থনীতির উঠতি গতিও থমকে যায়, যার মাসুল গুনতে হয়েছে দীর্ঘকাল। অর্থনীতির প্রতিটি খাতেই দূরদৃষ্টি সম্পন্ন দিক নির্দেশনা দিয়ে গেছেন বঙ্গবন্ধু। তার অর্থনৈতিক দর্শনের মূল কথাই ছিল সাধারণ মানুষের মুক্তি। উন্নয়ন দর্শন, পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধু এখনো বেঁচে আছেন দেশের প্রতিটি অগ্রযাত্রায়। উম্মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বেড়েছে হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা রোগের প্রাদুর্ভাব। আবার করোনায় মারা যাওয়াদের ৮০% দেহেই পাওয়া যায় জটিল রোগের উপস্থিতি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যায়াম করা এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা এবং অসংক্রমিত রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ তাদের। করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত পুরো দেশ। সংক্রমণ নিয়ন্ত্রণে নেওয়া বিধিনিষেধের প্রভাব পড়েছে জনজীবনেও। করোনায় বাড়ছে অন্য সব রোগের জটিলতা। ফলো আপে যারা আসছে এখন বেশিরভাগই পোস্ট কোভিড সিনড্রোমের নতুন করে তারা উপসর্গ নিয়ে আসছে, যেগুলো তাদের আগে ছিল না। আমরা একটি বড় অংশ কিন্তু পোস্ট কোভিড, যেটি হৃদরোগের সাথে সম্পর্কিত, যেমন হার্ট রেট বেশি, নাড়ির স্পন্দন বেশি, অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন, আমরা বুকে ব্যথা আসছে, অনেকে বলছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ নেই, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকছে না, হার্ট ফেলিয়ারের অবনতি হচ্ছে। দেশে শনিবার পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৩,৯৮৮ জনের, যাদের ৭২% বয়স ৫১ থেকে ৮০ বছর। ডিএনসিসির কোভিড হাসপাতালের তথ্য বলছে, করোনায় মারা যাওয়াদের ৮০% বেশি মানুষের ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা জটিল রোগ ছিল। যারাই আসছে, যাদের বয়স আসলে ৫০-এর বেশি, তাদের সবারই আমরা বলবো যে কিছু না কিছু আইদার ব্লাড প্রেশার অর ডায়াবেটিস অর হার্ট ডিজিজ অর কিডনি ডিজিজ, তারা অনেক বেশি কমপ্লিকেটেড হয়েছে, মৃত্যুও তাদের ভিতরে বেশি। আমাদের প্রায় 80%-এর উপরে পেশেন্ট হবে যারা কোমরবিড কন্ডিশন ছিল। চিকিৎসকরা বলছেন, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় করোনায় ঝুঁকি বাড়ে বহুগুণে। তাই এ সময়ে খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। গবেষণায় প্রমাণিত হয়ে গেছে যে কোভিড-১৯ আক্রান্তের সঙ্গে ওবেসিটির, ওজনাধিক্যের পুরো সম্পর্ক রয়েছে। কোভিড-১৯-এর সঙ্গে ওজনাধিক্যের তীব্রতার সম্পর্ক রয়েছে। তার সঙ্গে ডায়াবেটিস থাকলে অতিরিক্ত মৃত্যুহার হচ্ছে।
তাহলে আমাদেরকে যখন ব্যবস্থাপনায় যেতে হচ্ছে, বিশেষ করে পাবলিক হেলথ ব্যবস্থাপনা ছাড়া হাসপাতালের উপর চাপ কমানো যাবে না। করোনার এই সময়ে অন্য রোগীদেরও বাড়তি যত্ন নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের ভিতরে বেশি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, করোনা পরিস্থিতির কি অবস্থা কুমিল্লাতে? সংক্রমণের অবস্থা কেমন জানাবেন? সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কুমিল্লাতে সর্বশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু একদিনে করোনা সংক্রমণ শনাক্তের হার 20% নেমে এসেছে, যেটি কিন্তু গত 10 দিন আগেও আমরা খেয়াল করেছিলাম যে 35 থেকে 40% ছিল। আর এই সেক্ষেত্রে এখন কিন্তু নমুনা পরীক্ষার হার যেমন কমেছে, তেমনি কিন্তু পজিটিভ শনাক্তের হার কিন্তু কমে এসেছে, সেটি কিন্তু বলছে স্বাস্থ্য বিভাগ। আমরা যদি গতকালের চিত্র দেখি, সেখানে কিন্তু প্রায় 250 জনের মতো পজিটিভ শনাক্ত হয়েছে, কিন্তু তার বিপরীতে সুস্থ হয়েছে প্রায় 750 জন। এই গত 3 দিনে কুমিল্লাতে যে এই সুস্থ করোনা পজিটিভ থেকে সুস্থ হওয়ার সংখ্যা প্রায় 2500-এর মতো। স্বাস্থ্য বিভাগ বলছে গত 15 দিন থেকে 20 দিন আগে যারা আক্রান্ত হয়েছিলেন তারাই কিন্তু এখন সুস্থতার খাতায় নাম লেখাচ্ছেন। কিন্তু যে বিষয়টি খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে যে কুমিল্লাতে মৃত্যু হার কিন্তু আগের মতোই ঊর্ধ্বগতিতে রয়েছে। গতকাল সর্বশেষ 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হলেও এর আগে কিন্তু আমরা দেখেছি কুমিল্লায় প্রতিদিন গড়ে 10 জন করে মৃত্যুবরণ করছেন। চিকিৎসকরা বলছে আসলে যারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছিলেন তারাই কিন্তু বিভিন্ন দুরারোগ্য ব্যাধি নিয়ে সাথে নিয়ে কিন্তু করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে মৃত্যুর হারটা বেশি। আরেকটি যেটি বিষয়, হাসপাতালগুলোতেও কিন্তু এখন অক্সিজেনের জন্য এবং শয্যার জন্য যে হাহাকার ছিল সেটি কিছুটা কমে এসেছে। সরকারি হাসপাতালগুলোতে এখন রোগীর চাপ অনেকটা স্থিতিশীল, যেখানে বেডের জন্য আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে এসে রোগী এবং রোগীর স্বজনরা ছুটোছুটি করেছেন, সেই ছুটোছুটি অনেকটা কমে এসেছে। যেখানে এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 170 সিটের বিপরীতে এখন 190 জনের মতো ভর্তি রয়েছে, এবং কুমিল্লা সদর হাসপাতালে 90 সিটের বিপরীতে আমরা গতকাল জেনেছি যে 85 জন ভর্তি রয়েছে। এবং বেসরকারি হাসপাতালগুলিতে যেখানে করোনা চিকিৎসা হচ্ছিল সেখানেও কিন্তু রোগীর চাপ অনেকটা কম, আর অক্সিজেনের যেই সংকট ছিল সেই সংকটটিও কিন্তু কমে এসেছে। আর উপজেলা সদর যেই হাসপাতালগুলো, সেখানে কিন্তু এখনো রোগীর সংখ্যা আগের মতো রয়েছে, যেহেতু প্রত্যন্ত অঞ্চলে শেষ দিকে এসে করোনা পজিটিভ রোগী বেশ কিছু শনাক্ত হচ্ছিল। সে কারণে কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্স এবং উপজেলা লেভেলের যেসব বেসরকারি হাসপাতাল ছিল সেখানে কিন্তু রোগীর সংখ্যা অনেকটাই ভরপুর। তবে চিকিৎসকরা বলছে প্রত্যন্ত অঞ্চলে করোনার পরিস্থিতি উন্নতি হতে আরো 10 থেকে 15 দিনের মতো সময় লাগবে। তো এই ছিল কুমিল্লা থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। তানভীর খন্দকার জানাচ্ছিলেন করোনা পরিস্থিতির খবর কুমিল্লা থেকে। ফেনীতে ডিবি পুলিশের স্বর্ণের বার লুটের পর উঠে আসছে নানা তথ্য। বাদীর অভিযোগ, উদ্ধার হওয়া 15টি বারের মধ্যে 10টি তার নয়। এছাড়া পুলিশ তার কাছ থেকে শুধু সাক্ষ্য নিয়েই মামলা রেকর্ড করেছেন। আর পুলিশ বলছে বাদীর অভিযোগের ভিত্তিতেই স্বর্ণের বার উদ্ধার হয়েছে এবং মামলাটি তিনি নিজেই করেছেন। পুলিশের আবেদনেই মামলাটি তদন্ত পিবিআইকে দিয়েছে আদালত। 8 আগস্ট 20টি স্বর্ণের বার ছিনিয়ে নেওয়ার ঘটনায় 15টি বার সহ গ্রেপ্তার হন 6 পুলিশ কর্মকর্তা। তবে উদ্ধার হওয়া বারগুলোতে মিয়ানমার লেখা 10টি বার বাদীর নয় বলে দাবি করেছেন তিনি। এছাড়া তার কাছ থেকে শুধু স্বাক্ষর নিয়েই পুলিশ মামলা রেকর্ড করেছে বলে দাবি তার, যা অস্বীকার করেছে পুলিশ। বাদীর এসব অভিযোগের পর বিভিন্ন মহলে দেখা দিয়েছে জল্পনা কল্পনা। ব্যবসায়ী নেতারা বলছেন মিয়ানমারের স্বর্ণের বার দেশে বেচাকেনার নজির নেই। মায়ানমারের স্বর্ণ বলে কোনো স্বর্ণ আমি এই পর্যন্ত ব্যবসায়িক লাইফে বা এই পর্যন্ত আমি জানি না। কখনো পারমিশন আসে বলি আমি আমার এই এতদিনের ব্যবসা এবং এই কমিটির দায়িত্বে আসি, আমি শুনি না এবং জানিও না। পুলিশের উদ্ধার করা এসব স্বর্ণের বার এলো কোথা থেকে, আর ওই ব্যবসায় 15টি বার গেলই বা কোথায়? বাদী ও পুলিশের বক্তব্যের অমিল থাকায় মামলাটি অধিকতর তদন্তের কথা জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। উদ্ধারকৃত মালামাল এবং অভিযোগের যে মালামাল আছে এটার মধ্যে একটু পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। এই জিনিসগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের তদন্ত কার্যক্রম চলছে। এর সাথে আরো কিছু সংশ্লিষ্ট ব্যক্তির নাম এসেছে, সেগুলোকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে বিষয়টা আসলে আমরা স্পষ্ট করে বলতে পারবো। এই ঘটনায় আরো অনেককেই নজরদারিতে রাখা হয়েছে। খুব দ্রুতই রহস্য বের হয়ে আসবে বলে জানান এই কর্মকর্তা।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ক্রেতা সংকটে সরবরাহ কমে যাওয়ায় মুন্সিগঞ্জের পাইকারি বাজারে কমেছে আলুর দাম। দীর্ঘদিন ধরে হিমাগারে মজুত করে রাখায় পচন ধরেছে বেশিরভাগ আলুর বস্তায়, তাই বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা। সরবরাহের জটিলতা এবং দীর্ঘদিন সংরক্ষণে রাখায় বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের আলু চাষিরা। প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা আর বস্তা প্রতি 350 থেকে 400 টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। যদিও খুচরা বাজারে এসব আলু বিক্রি হচ্ছে দ্বিগুণ মূল্যে। 20 থেকে 25 টাকা বিক্রি করতেছে তারা, খুচরা মূল্য যারা বিক্রি করতেছে তাতে তারা লাভবান হচ্ছে। আলু নিয়ে এখন আমরা চিকের বেড়া কান্তাছি। আলু মনে করেন শত শত হাজার হাজার বস্তা আলু পচা যাইতেছে, কোনো বেচা কিনা নাই। কৃষকদের অভিযোগ মধ্যস্বত্বভোগীদের কারণেই ন্যায্য দাম পাচ্ছেন না তারা। এছাড়া হিমাগারে রাখা আলু পচে যাওয়ায় পুঁজি হারিয়ে পথে বসেছেন অনেকেই। ঋণের টাকা পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় কৃষক। আমরা এই যে ব্যাংক লোন নিছি, ব্যারাক থেকে টাকা নিছি, এখন আলু তো বিক্রি করতে পারি না। আলু আমরা কলস্টরে ঢুকাইয়া এক আলুর পড়ছে আপনার 22 টাকা 23 টাকা কেজি ভর্তি আমাকে পড়তা পড়ছে। এই আলু আমরা ব্যস্ত আছি বর্তমানে 12 টাকা। সিন্ডিকেটের কারণে কৃষকেরা দাম পাচ্ছেন না বলে মনে করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাজার ব্যবস্থাপনা সঠিক হলে কৃষকের লোকসান কমিয়ে আনা সম্ভব বলেও ধারণা তাদের। আলু লোকাল বা স্থানীয়ভাবে সংরক্ষণ করতে গেলে যে টেকনিকে করা লাগে, কমপক্ষে 3 ফিট হাইট আলু রাখা উচিত, কিন্তু তারা আলু যখন স্টেক দেয় বা সংরক্ষণ করে তখন 6 ফিট 7 ফিট স্তর করে আলু করে, যেতে আলু ভিতরে যদি পচন শুরু হয় তখন তারা বাছাই করতে পারে না। জেলায় এবার আলু উৎপাদন হয়েছে 13 লাখ মেট্রিক টন, আর 67টি হিমাগারে সংরক্ষণ করা হয় প্রায় 5.5 লাখ মেট্রিক টন আলু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 304 জনে, আহত হয়েছে 1080-রও বেশি মানুষ। শনিবার 7.2 মাত্রার ভূমিকম্পে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির পশ্চিমাঞ্চল। ভূমিকম্পে হাইতির সরকার দেশটিতে 1 মাসের জরুরি অবস্থার ঘোষণা করেছে। এছাড়া প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জানান, ত্রাণ কাজ করার জন্য একটি দল গঠন করেছে তার প্রশাসন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায়, কম্পনের উৎপত্তিস্থল হাইতির সেন্ট লুই ডু সুড শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এবং ভূগর্ভের 10 কিলোমিটার গভীরে। 2010 সালের ভূমিকম্পের ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেনি হাইতি। সেবার 7 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় 2 লাখেরও বেশি মানুষ। বিশ্বে করোনায় একদিনের প্রাণহানি হয়েছে 8,633 জনের, শনাক্ত হয়েছে 5,63,000-এর বেশি মানুষ। সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ইন্দোনেশিয়ায় 1,270 জনের। বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে 70,748 জন। ভারতের সিরাম ইনস্টিটিউটের চেয়ারম্যান জানান, তার প্রতিষ্ঠানে করোনায় বুস্টার ডোজ তৈরি করা হবে। দিল্লিতে টানা 3 দিনের মতো করোনায় কোনো মৃত্যু হয়নি। দ্বিতীয় ধাপের সংক্রমণে দেশটিতে নবমবারের মতো দেশটির রাজধানীতে 0 প্রাণহানি রেকর্ড করা হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 43,66,000। মোট শনাক্ত হয়েছে 20,74,00,000-এরও বেশি মানুষ। স্বাধীন বাংলাদেশে খেলাধুলার উন্নয়নে অগ্রণী ভূমিকা ছিল বঙ্গবন্ধুর। ক্রীড়া সংঘ প্রতিষ্ঠা, আধুনিক ক্রীড়া শিক্ষা, প্রশিক্ষণের মতো বিষয়গুলো আসে তার হাত ধরেই। তবে 15 আগস্টের কাল রাতে স্তব্ধ হয়ে পড়ে ক্রীড়াঙ্গন। অভিভাবক শূন্য হন ক্রীড়াবিদেরা। তারপরও তা দেখানো পথেই আজ অন্য উচ্চতার ক্রীড়াঙ্গন। এই উৎকর্ষ ধরে রেখে দীর্ঘ পথ পাড়ি দেবার শপথ ক্রীড়াবিদ সংগঠকদের। মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। শোষিত মানুষের মুক্তির জন্য যে লড়াই, তাতে অবসর খুঁজে পাওয়া কঠিন। গণমানুষের রাজনীতি নিয়ে তুমুল ব্যস্ততা, শাসক গোষ্ঠীর তোপ সব সামলে বরাবরই চোখ রেখেছেন ভবিষ্যতে। সেই উপলব্ধি আর পর্যবেক্ষণে পার্থক্য গড়ে দেওয়ার অনন্য স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমান। জাতিগত সৌকর্যের একটি বড় নিয়ামক খেলা, রাজনীতিক বা প্রশাসক যে ভূমিকাতেই থেকেছেন, সবসময় কথা বলেছেন ক্রীড়াবিদদের অধিকার নিয়ে। বঙ্গবন্ধুর দাবির মুখে পূর্ব পাকিস্তানে ক্রীড়া বরাদ্দ বাড়িয়েছিলেন পাকিস্তানি জান্তা। দেশ স্বাধীন হওয়ার পর গঠন করেন জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা। খেলাপাগল বাঙালির গর্বিত পথ চলার রূপরেখা প্রস্তুত হয়ে গিয়েছিল সেখান থেকেই। বাংলাদেশ এবং বাঙালির সবচেয়ে কালো দিক এবং অন্য কোনো ইনসিডেন্ট এই দেশে হতে পারবে না এর থেকে কালো কালো দিন হিসেবে। এটাকে আমি মনে করি সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের এটা দেখতে হয়েছে এবং আমাদের দেশে হয়েছে।
জাতির জনকের দেখানো পথে ক্রীড়া সংগঠক হন তার বড় ছেলে শেখ কামাল। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবলের সাহসী পদচারণার কথা আজ সবারই জানা। তখন সবে পথচলা শুরু হয়েছে আবাহনী ক্রীড়াচক্র, ইকবাল স্পোর্টিং, ইস্পাহানি স্পোর্টিং এর মতো ক্লাবগুলোর। তবে সবকিছু থমকে যায় 15 আগস্টের কাল রাতে। ওর একটা অ্যাম্বিশনই ছিল যে বাংলাদেশকে স্পোর্টস ওয়ার্ল্ডে একটা সুপার পজিশনে নিয়ে যাবে। আমার মনে হয় না এমন একটা লোক আছে এই দেশে যে আবাহনীর নাম জানে না। যেটুকু সময় পেয়েছে সেটুকুর মধ্যেই যে জিনিসটা করে গেছে, এটা আজকে 40 বছর 45 বছর পরেও আমরা আবাহনী ক্লাবকে নিয়ে উই আর অল ভেরি প্রাউড অফ ইট। তামিম, সাকিব, রোমানসানা, জামাল ভুইয়া ক্রীড়াবিদদের অবদানে আজ অন্যরকম সম্মাননা লাল সবুজের মানচিত্রে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির দেখানো পথে পাড়ি দেবার অপেক্ষা দীর্ঘ পথে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। সেপ্টেম্বরের শুরুতে আসছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির ঘোষণা। বিবেচনায় রাখা হবে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া সিরিজের পারফরমেন্স। এদিকে নিউজিল্যান্ডের সিরিজের জন্য নির্বাচকদের দেয়া দল বিসিবি সভাপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চট্টগ্রামে ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচের জন্য এ দল ও এইচপি দলও ঠিক করে ফেলেছেন নির্বাচকেরা। গেল জুনে নির্বাচকেরা জমা দিয়েছিলেন ক্রিকেটার তালিকা। কেন্দ্রীয় চুক্তির কাজ শেষ করে রাখলেও ঘোষণা হয়নি। জিম্বাবুয়ে সফরে মাহমুদুল্লাহ টেস্টকে বিদায় বলার পর গতি আরও কমেছে, আলোচনার জায়গা বেড়েছে। তাতে অপেক্ষা করতে হচ্ছে আরও একটা বোর্ড মিটিং পর্যন্ত। দেরিতে হওয়াতে কপাল খুলতে পারে নতুনদের। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্স আসবে বিবেচনায়। সব পারফরমেন্সে বিবেচ্য হবে। এখানে পারফরমেন্সের ভারসাম্য তো দেখতেই হবে। তারপরে এটার সাথে ভবিষ্যতের কথাও চিন্তা করা হবে, কাকে দিয়ে সামনের বছরগুলো কন্টিনিউ যাবে কিনা ওগুলো চিন্তা করা হচ্ছে। তো বেস্ট পসিবল স্ট্যান্ডার্ড একটা কন্ট্রাক্টে দেওয়া হচ্ছে। দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল আসবে বাংলাদেশে। বিশ্বকাপের প্রস্তুতি স্বার্থে নির্বাচকেরা শক্তিশালী দল তৈরি করে ফেলেছেন। অপেক্ষা বোর্ড সভাপতির অনুমোদনের। এ মাসের শেষ দিকে এ দল ও এইচপি দল ক্যাম্প করবে চট্টগ্রামে। খেলবে 3টি ওয়ানডে ও 2টি 4 দিনের ম্যাচ। সেই দলও প্রস্তুত রেখেছেন নান্নু বাশার। কাজ করছেন বাংলা টাইগার নিয়েও। চিটাগংয়ে তো আমাদের দুটো টিম যাচ্ছে, একটা এইচপি যাচ্ছে আর একটা এ টিম যাবে। তো এখানে এ টিমে আমাদের ম্যাক্সিমাম টেস্ট প্লেয়াররাই যাবে, যারা রেড বল ক্রিকেটে খেলে। ওখানে আমরা একটা সিরিজ অ্যারেঞ্জ করেছি এইচপি আর এ টিমে। ওখানে আপনার 3টা ওডিআই হবে এবং 2টা 4 ম্যাচ হবে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা কোয়ারেন্টিন করবেন 24, 25 ও 26 আগস্ট। বিকেএসপিতে যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ব্ল্যাক ক্যাপদের, সেটা হচ্ছে না। 5 দিনের অনুশীলন শেষে দুই দল প্রথম টি-20তে মুখোমুখি হবে 1 সেপ্টেম্বর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শক্তিশালী দলের সাথে ফিফা উইন্ডোতে ম্যাচ খেললে সাফের জন্য আদর্শ প্রস্তুতি হবে মনে করেন কাজী সালাউদ্দিন। সাফ চ্যাম্পিয়নশিপের লক্ষ্য শিরোপা জয়, ফুটবলারদের সেরাটা দেওয়ার প্রত্যাশা বাফুফের সভাপতির। মালদ্বীপে খেলা হলেও বঙ্গবন্ধু নামে সাফের আয়োজন করতে বাফুফে সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন তিনি। গেল জুনে বিশ্বকাপ বাছাইয়ের 3 ম্যাচের পর থেকে জাতীয় দলের কার্যক্রম নেই বললেই চলে। ফুটবলাররা ব্যস্ত ছিলেন প্রিমিয়ার লিগে। অক্টোবরের শুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ হাতে থাকা 1.5 মাসে তাই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার লক্ষ্য বাফুফের। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে কিরগিজস্তানে 3টি প্রস্তুতি ম্যাচের সিদ্ধান্ত হয়েছে। সেখান থেকে ফিরে দেশে হবে 10 দিনের ক্যাম্প। পরিকল্পনা মতো হলে সেরা প্রস্তুতি নিয়েই মালদ্বীপে যাবেন জামালরা। বাফুফের সভাপতির বিশ্বাস, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের সাথে খেললে সাফের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ। জিতবো হারবো, হারলে আমি জানি ক্রিটিসিজম হবে, হোক, বাট ওই ভয়ে আমি ফুটবলকে পিছিয়ে নিব না। সাফে তো যাদের সাথে খেলতে যাচ্ছি তাদের থেকে অনেক উইক টিম সাফ। সো আমি যদি এই টিমের সাথে খেলে আমার নিজেকে জাজ করি, দেন আই ক্যান গো টু সাফ and I try to do better performance. করোনা পরিস্থিতিতে স্বাগতিক হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর বিশেষ এই আসরটিতে টাইটেল স্পন্সরও হাতছাড়া করতে চায় না বাফুফে। বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট আয়োজনের জন্য স্পন্সরদের এগিয়ে আসার আহ্বান বাফুফে সভাপতি। যারা এই টুর্নামেন্টটা করে তারা কত টাকা চাবে, কত টাকা চেলে এই টাকাটা আমরা জোগাড় করতে পারবো নাকি, এখানে কিছু ইফস এন্ড বাট আছে। তো দেখি আমি 20-22 তারিখের দিকে
আই স্টার্ট টকিং টু পিপল যে এটা ফান্ডটা অ্যারেঞ্জ করতে পারি নাকি। ফান্ডটা অ্যারেঞ্জ করতে পারলে আমি ডেফিনেটলি আমার প্ল্যান আছে, চেষ্টা করব কিভাবে এটাকে বঙ্গবন্ধুর নামে করা যায়। 2003-এর সাফে প্রথম ও একমাত্র শিরোপা ধরা দিয়েছিল। 18 বছর পর আবারও শ্রেষ্ঠত্বের খোঁজে কাজী সালাউদ্দিন। আর আমার তো চাওয়া চ্যাম্পিয়নশিপ, এখন যারা দিবে সেটা তো আমি দিব না, প্লেয়াররা দিবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।